আজ 17 ফেব্রুয়ারি মঙ্গলবার। দেখে নিন আজকে নজর কাড়া সংবাদ শিরোনাম। আর্জিকর আর্থিক দুর্নীতি মামলায় পিছল চার্জ গঠন প্রক্রিয়া। তৃণমূল নেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, অডিও পোস্ট করে সরব শুভেন্দু। 18 তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের। মমতা সরকারকে রুখতে বিজেপির মেগা প্ল্যান, রথযাত্রা ও ব্রিগেড প্রস্তুতি। ভোটের আগে সিপিএমে বড় ধাক্কা, লাল ঝান্ডা ছাড়লেন যুবনেতা প্রতিকুর। জাতীয় নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, 6 জেলার এআরও সাসপেন্ড। এসআইয়ের শুনানিতে আতঙ্ক, ডানকুনিতে বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ব্যক্তি সেলিমকে সমর্থন, সিপিএম নয় বলে বড় দাবি হুমায়ুনের। ভোট মিটতেই রক্তাক্ত বাংলাদেশ। মালদহে জয়ের অনিশ্চয়তা, জোড়া আসনে প্রার্থী মৌসুম নূর। যুব সাথীতে প্রথম দিনেই 2 লাখ আবেদন, কিভাবে করবেন রেজিস্ট্রেশন? মার্চের শুরুতেই দিল্লিতে প্রার্থী তালিকা নবান্ন দখলে নতুন প্ল্যান বিজেপির। বুথে বুথে বিজেপি স্ট্রিট কর্নার, জোরদার জনসংযোগ অভিযান। এসআইয়ের ইস্যুতে রেয়াত নেই, এক ধাক্কায় সাসপেন্ড 7 আধিকারিক। রাজ্যসভায় তৃণমূলের বড় চমক, টিকিট নিয়ে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর জবাব ভোট বাক্সে, ধর্ণা মঞ্চ থেকে হুঁশিয়ারি হুমায়ুনের। এসআইয়ের নথি নিয়ে নতুন নির্দেশিকা, ভুল থাকলে ফেরত যাবে তালিকা। খাপ খাওয়াতে পারছি না, সিপিএম ছাড়লেন প্রতীক উর রহমান। অধীরকে জেতাতে তৈরি, মমতা শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি হুমায়ুনের। প্রিয়জনকে হারালেন শেখ হাসিনা, শেষ দর্শনও হলো না। পদ্ম বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নির্বাচনের মুখে চাপে বঙ্গ বিজেপি। বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ ওয়াসিম আকরম, জল্পনা তুঙ্গে। ভোটের আগে বঙ্গে মোদির মাস্টারস্ট্রোক, মায়াপুর সফরে আসছেন অমিত শাহ। এসআইআর হিয়ারিং এর শেষ বেলায় কমিশনের বড় ঘোষণা, বাদ যাচ্ছে একাধিক নাম। কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক, একযোগে সাসপেন্ড 7 সরকারি আধিকারিক, রাজ্যকে তুলোধনা শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক, একযোগে সাসপেন্ড 7 সরকারি আধিকারিক, রাজ্যকে তুলোধনা শুভেন্দুর। বিধানসভা ভোটের মুখে বড় প্রশাসনিক পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। একযোগে বাংলার 7 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। কমিশনের এই কড়া পদক্ষেপকে বিরোধীরা সার্জিক্যাল স্ট্রাইক বলে অভিহিত করেছেন। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছিল বলেই কমিশনকে হস্তক্ষেপ করতে হলো। কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধন, এসআইআর প্রক্রিয়া এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল দিল্লিতে। সেই অভিযোগ খতিয়ে দেখার পরই সংশ্লিষ্ট জেলাগুলির দায়িত্বে থাকা 7 জন আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগ, নির্দিষ্ট রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে নাম তোলা, বাদ দেওয়া এবং শুনানির ক্ষেত্রে গাফিলতির প্রমাণ মিলেছে। যেসব জেলায় এই পদক্ষেপ হয়েছে সেগুলির মধ্যে সীমান্তবর্তী ও স্পর্শকাতর এলাকাও রয়েছে। কমিশনের পর্যবেক্ষণ, নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি, তাই কোনো রকম পক্ষপাত বা দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। কমিশনের তরফে স্পষ্ট বার্তা, ভোট প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তেতে উঠেছে। শুভেন্দু অধিকারীর দাবি, আমরা আগেই বলছিলাম রাজ্য প্রশাসনের একটা অংশ শাসক দলের হয়ে কাজ করছে। কমিশনের এই সিদ্ধান্ত প্রমাণ করে আমাদের অভিযোগ ভিত্তিহীন ছিল না। তিনি আরো বলেন, প্রয়োজনে আরো অনেক আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। দলের এক শীর্ষ নেতা বলেন, ভোটের আগে বিজেপি চাপে পড়ে কমিশনকে ব্যবহার করছে। প্রশাসনিক সিদ্ধান্তকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। তবে কমিশনের পদক্ষেপ নিয়ে সরাসরি আক্রমণ এড়িয়েই তারা বলছে, আইন মেনেই সব কাজ হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই সাসপেনশন কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, এর বড় রাজনৈতিক বার্তাও রয়েছে। কারণ ভোটের আগে কমিশনের সক্রিয়তা ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে পারে, আবার একই সঙ্গে শাসক দলের ওপর চাপও বাড়াবে। বিশেষ করে এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। কোথাও নাম বাদ পড়ার অভিযোগ, কোথাও আবার শুনানিতে অনিয়ম। এই আবহে কমিশনের কড়া অবস্থান তাৎপর্যপূর্ণ। ভোটের আগে বঙ্গে মোদির মাস্টার স্ট্রোক, মায়াপুর সফরে আসছেন অমিত শাহ। বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক ময়দানে নতুন চমক, নদিয়ার মায়াপুরের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলের একাংশ এই সফরকে মোদির মাস্টার স্ট্রোক বলেই ব্যাখ্যা করেছে। কারণ ভোটের আগে ধর্মীয় ও সাংগঠনিক দুদিক থেকেই বার্তা দেওয়ার কৌশল নিতে পারে বিজেপি শিবির। মায়াপুর মূলত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনের বিশ্বকেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষাধিক ভক্ত এখানে আসেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম তীর্থস্থান
স্থান হিসেবে মায়াপুরের আলাদা গুরুত্ব রয়েছে। ফলে এই সফর শুধু ধর্মীয় আঙ্গিকেই সীমাবদ্ধ থাকছে না, এর রাজনৈতিক তাৎপর্য কম নয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা। বিজেপি সূত্রে খবর, অমিত শাহের এই সফরে একাধিক কর্মসূচি থাকতে পারে। মন্দির পরিদর্শন, সাধু সন্তদের সঙ্গে বৈঠক এবং সাংগঠনিক বৈঠক, পাশাপাশি জেলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে ভোট প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া ও সংলগ্ন জেলাগুলিতে সংগঠন আরও মজবুত করার লক্ষ্যেই এই সফর বলে দাবি গেরুয়া শিবিরের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মায়াপুর সফরের মাধ্যমে বিজেপি একদিকে ধর্মীয় আবেগকে ছুঁতে চাইছে, অন্যদিকে আন্তর্জাতিক স্তরে পরিচিত একটি আধ্যাত্মিক কেন্দ্রের সঙ্গে নিজেদের সংযোগও তুলে ধরতে চাইছে। বিশেষ করে বাংলায় সংখ্যালঘু ও হিন্দু ভোটের সমীকরণে নতুন বার্তা দেওয়ার কৌশল থাকতে পারে এই সফরে। শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য এই সফরকে কটাক্ষ করেছে। তাদের দাবি, ভোটের আগে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা চলছে। এক তৃণমূল নেতা বলেন, বাংলার মানুষ উন্নয়ন ও সামাজিক প্রকল্পের ভিত্তিতেই ভোট দেন, বাইরে থেকে এসে আবেগের রাজনীতি করে লাভ হবে না। অন্যদিকে বিজেপির মন্তব্য, এটি সম্পূর্ণ ধর্মীয় ও সাংগঠনিক সফর। দলের এক রাজ্য নেতা বলেন মায়াপুর আন্তর্জাতিক আধ্যাত্মিক কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর স্বাভাবিক বিষয়, এর সঙ্গে রাজনীতির অযথা যোগসূত্র টানা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে গত কয়েক বছরে বাংলায় একাধিকবার সফর করেছেন অমিত শাহ। প্রতিবারই সাংগঠনিক জোরদারকরণ, বুথ স্তরের প্রস্তুতি এবং নির্বাচনী কৌশল নিয়ে বৈঠক করেছেন তিনি। এবারও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপি যে আগাম প্রস্তুতি নামছে তা স্পষ্ট। মায়াপুর সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, পাশাপাশি সম্ভাব্য জনসভা বা কর্মসূচির প্রস্তুতিও চলছে। স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। সব মিলিয়ে ভোটের আগে অমিত শাহের মায়াপুর সফর বাংলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করলো। এটি শুধুই ধর্মীয় সফর নাকি বৃহত্তর রাজনৈতিক বার্তার অংশ তা স্পষ্ট হবে সফরের দিনই। তবে এতটুকু নিশ্চিত, এই সফরকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে। অধীরকে জেতাতে তৈরি, মমতা শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি হুমায়ুনের। রাজ্য রাজনীতিতে ফের চড়া সুর। বহরমপুর কেন্দ্রিক রাজনৈতিক সমীকরণে বড় বার্তা দিলেন হুমায়ুন কবির। তার দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে জেতাতে তিনি প্রস্তুত। শুধু তাই নয়, প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হুমায়ুনের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক ও আদর্শের জায়গা আলাদা। যেখানে গণতন্ত্র রক্ষার প্রশ্ন, সেখানে আমরা যে কাউকে সমর্থন করতে পারি। তার এই বক্তব্যে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি কোনো অপ্রত্যাশিত সমীকরণের ইঙ্গিত মিলছে? বিশ্লেষকদের মতে বহরমপুর ও সংলগ্ন এলাকায় অধীর চৌধুরীর ব্যক্তিগত প্রভাব এখনো যথেষ্ট। সেই প্রেক্ষিতে হুমায়ুনের সমর্থনের বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে তৃণমূল ও বিজেপির লড়াইয়ের মাঝে কংগ্রেস যদি নতুন করে জায়গা করে নিতে চায়, তাহলে এই ধরনের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে তৃণমূল শিবির এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। দলের এক নেতা বলেন, এ ধরনের মন্তব্য প্রচারের আলোয় থাকার কৌশল মাত্র। অন্যদিকে বিজেপির দাবি, বিরোধী জোটের ভাঙন ও দ্বন্দ্ব এই ধরনের মন্তব্যের কারণ। রাজনৈতিক মহলের মতে হুমায়ুনের বক্তব্যে পরিষ্কার, ভোটের আগে জোট সমীকরণ ও ব্যক্তিগত সম্পর্কের রাজনীতি আরও জটিল হতে চলেছে। এখন নজর এই মন্তব্যের পর কংগ্রেস, তৃণমূল বা বিজেপি এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয় কিনা। খাপ খাওয়াতে পারছি না, সিপিএম ছাড়লেন প্রতীক-উর রহমান। বিধানসভা ভোটের আগে বাম শিবিরে বড় ধাক্কা। সিপিএম এর যুবনেতা প্রতীক-উর রহমান দল ছাড়ার ঘোষণা করলেন। তার সাফ কথা, বর্তমান পরিস্থিতিতে খাপ খাওয়াতে পারছি না, তাই সরে দাঁড়াচ্ছি। দীর্ঘদিন ধরে ছাত্র যুব রাজনীতিতে সক্রিয় প্রতীক-উরের এই সিদ্ধান্তে অস্বস্তিতে বাম নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে দলের ভেতরে সাংগঠনিক মতপার্থক্য ও নেতৃত্বের সঙ্গে দূরত্বই তার এই সিদ্ধান্তের পেছনে কারণ হতে পারে। যদিও তিনি প্রকাশ্যে কারো বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই পদত্যাগ বামেদের পক্ষে শুভ সংকেত নয়, কারণ যুব নেতৃত্বের একাংশ যদি অসন্তুষ্ট হয়, তবে সংগঠনের ভিত দুর্বল হতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে বার্তা দেওয়ার ক্ষেত্রে সিপিএম এর কৌশল প্রশ্নের মুখে পড়তে পারে। সিপিএম এর রাজ্য নেতৃত্ব অবশ্য বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই ব্যাখ্যা করেছে। দলের এক নেতা জানান, দল একটি বৃহৎ সংগঠন, কেউ ব্যক্তিগত কারণে সরে গেলে তাতে আদর্শ বা লড়াই থেমে থাকে না। তবে রাজনৈতিক মহলের মতে একের পর এক নেতৃত্বে সরে দাঁড়ানো বা অসন্তোষ প্রকাশ, এই প্রবণতা যদি বাড়ে, তাহলে নির্বাচনের আগে বাম শিবিরকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। সব মিলিয়ে ভোটের আগে বাংলার রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা বাড়ছেই। একদিকে জোট ও সমর্থনের জল্পনা, অন্যদিকে দল ত্যাগ নির্বাচনের আগে সমীকরণে যে দ্রুত বদলাচ্ছে তা স্পষ্ট। মুখ্যমন্ত্রীর জবাব ভোট বাক্সে, ধর্ণা মঞ্চ থেকে হুঁশিয়ারি হুমায়ুনের।
রাজ্যের রাজনৈতিক উত্তাপের মাঝে ধর্ণা মঞ্চ থেকে তীব্র হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। তার সাফ বার্তা, মুখ্যমন্ত্রীর জবাব রাস্তায় নয় ভোট বাক্সে দেওয়া হবে। এই মন্তব্য ঘিরে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে হুমায়ুনের অভিযোগ তোলেন, রাজ্যে প্রশাসনিক পক্ষপাতিত্ব ও বিরোধী কণ্ঠরোধের পরিবেশ তৈরি হয়েছে। তার দাবি, সাধারণ মানুষের দাবি দাওয়া উপেক্ষা করে সরকার শুধুমাত্র রাজনৈতিক সুবিধা দেখছে। যারা অন্যায়ের প্রতিবাদ করছেন তাদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু মানুষ চুপ থাকবে না, বলেন তিনি। ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করলেও ইঙ্গিতপূর্ণ ভাষায় কটাক্ষ করেন। তার কথায়, গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ, প্রশাসন বা ক্ষমতার জোরে সবসময় সত্য চাপা থাকে না। হুমায়ুন আরও বলেন, ভোটের আগে রাজ্যে যে রাজনৈতিক আবহ তৈরি হয়েছে তাতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা সংশোধন এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও অভিযোগ তার। তিনি দাবি করেন, বিরোধী দলগুলি পরিকল্পিতভাবে চাপে রাখা হচ্ছে। তার এই বক্তব্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, হুমায়ুন নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চাইছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে তিনি কখনো শাসক দল, কখনো বিরোধীদের সমালোচনা করেছেন। ফলে তার এই অবস্থান আগামী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে তৃণমূল শিবির এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। দলের এক মুখপাত্র বলেন, ভোটের আগে এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়, মানুষ উন্নয়নের পক্ষে আছে। বিজেপির তরফেও কটাক্ষ করে বলা হয়েছে, ধর্ণা মঞ্চে বড় বড় কথা বললে হবে না, সংগঠনের জোর থাকতে হবে। সব মিলিয়ে ধর্ণা মঞ্চ থেকে হুমায়ুনের ভোট বাক্সে জবাব মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ভোট যত এগিয়ে আসছে ততই এমন আক্রমণাত্মক সুর বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। এখন দেখার, এই হুঁশিয়ারি বাস্তবে কতটা প্রভাব ফেলে নির্বাচনী লড়াইয়ে। রাজ্যসভায় তৃণমূলের বড় চমক, টিকিট নিয়ে জল্পনা তুঙ্গে। বিধানসভা ভোটের আগে এবার নজর রাজ্যসভার টিকিট বন্টনে। শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনা। আসন্ন রাজ্যসভা নির্বাচনে বড় চমক দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে পাচ্ছেন টিকিট, কে বাদ পড়ছেন তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে ইঙ্গিত, এবার হয়তো পুরনো কিছু মুখকে সরিয়ে নতুন বা হেভিওয়েট প্রার্থীকে পাঠানো হতে পারে উচ্চকক্ষে। বিশেষ করে সংগঠন ও জাতীয় স্তরে দলের উপস্থিতি আরও জোরদার করাই মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল চাইছে দিল্লিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে। বর্তমানে তৃণমূলের একাধিক সাংসদের মেয়াদ শেষের পথে। সেই জায়গায় কাকে প্রার্থী করা হবে তা নিয়েই মূল জল্পনা। দলের অন্দরে বিভিন্ন লবির তৎপরতা বাড়ছে বলেও খবর। কেউ চাইছেন অভিজ্ঞ সাংসদের পুনরায় সুযোগ দিতে, আবার কেউ নতুন মুখের পক্ষে সওয়াল করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই টিকিট বন্টন শুধুমাত্র সাংগঠনিক সিদ্ধান্ত নয়, এর বড় রাজনৈতিক বার্তাও থাকবে। কারণ রাজ্যসভায় প্রতিনিধিত্বের মাধ্যমে জাতীয় রাজনীতিতে দলের কণ্ঠস্বর আরও জোরদার হয়। বিশেষ করে কেন্দ্র রাজ্য সম্পর্কে টানাপোড়েনের মাঝে তৃণমূলের অবস্থান গুরুত্বপূর্ণ। বিজেপি শিবির অবশ্য কটাক্ষ করে বলছে, তৃণমূলের টিকিট বন্টন মানেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব। অন্যদিকে কংগ্রেস ও বাম নেতাদের বক্তব্য, এই জল্পনা শাসক দলের অভ্যন্তরীণ বিষয়। তবে রাজনৈতিক মহলে চর্চা, যদি কোনো পরিচিত সাংবাদিক, বুদ্ধিজীবী বা বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রার্থী করা হয় তবে তা ভোটের আগে জনমতেও প্রভাব ফেলতে পারে। অতীতে তৃণমূল এমন চমক দিয়েছে বলেই মনে করিয়ে দিচ্ছেন অনেকে। সব মিলিয়ে রাজ্যসভা টিকিট ঘিরে জল্পনা এখন তুঙ্গে। চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত এই আলোচনা চলবে। তবে একথা স্পষ্ট, ভোটের আগে প্রতিটি পদক্ষেপ হিসেব কষে নিতে চাইছে তৃণমূল নেতৃত্ব। বিধানসভা ভোটকে সামনে রেখে কৌশলগতভাবে আগাম প্রস্তুতি শুরু করছে বিজেপি। দলীয় সূত্রে ইঙ্গিত, মার্চের শুরুতেই সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে চূড়ান্ত বৈঠক হতে পারে। নবান্ন দখলের লক্ষ্যে এবার আগেভাগে প্রার্থী ঘোষণা করে সংগঠনকে মাঠে নামানোর পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। দলের কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে নরেন্দ্র মোদী ও অমিত শাহ, বাংলা নিয়ে আলাদা করে রণকৌশল নির্ধারণ করছে বলে খবর। নাম চেয়ে পাঠানো হয়েছে। সংগঠনের রিপোর্ট, জেলাভিত্তিক সমীক্ষা এবং গত নির্বাচনের ফলাফল খতিয়ে দেখে তালিকা চূড়ান্ত করা হবে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এবার উইনেবিলিটি বা জেতার সম্ভাবনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। একাধিক বর্তমান বিধায়ক বাদ পড়তে পারেন, আর নতুন মুখের সুযোগও মিলতে পারে। বিশেষ করে তরুণ নেতৃত্ব ও পরিচিত জনমুখী ব্যক্তিত্বদের সামনে আনার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম প্রার্থী ঘোষণা করলে বুথ স্তরে সংগঠন দ্রুত সক্রিয় করা হয়। ভোটের আগে প্রার্থীকে এলাকায় সময় দেওয়ার সুযোগ মেলে, যা তৃণমূলের মতো শক্তিশালী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। তৃণমূল শিবির অবশ্য কটাক্ষ করে বলেছেন, তাদের বক্তব্য, প্রার্থী আগে ঘোষণা করলেই জেতা যায় না, মানুষের আস্থা অর্জন করতে হয়। অন্যদিকে বিজেপির দাবি, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে এবং সেই লক্ষ্যে সংগঠনকে আগে থেকেই প্রস্তুত করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, দিল্লিতে তালিকা চূড়ান্ত হওয়ার পরই স্পষ্ট হবে বিজেপি কতটা রদবদল করতে চলেছে। তবে এতটুকু নিশ্চিত, নবান্ন দখলের লড়াইয়ে এবার আগেভাগেই ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। ব্যক্তি সেলিমকে সমর্থন, সিপিএম নয় বলে বড় দাবি হুমায়ুনের।
রাজ্যের রাজনৈতিক সমীকরণে ফের চমকপ্রদ মন্তব্য করলেন হুমায়ুন কবির। তার দাবি, তিনি সিপিএমকে নয়, ব্যক্তি সেলিমকে সমর্থন করতে পারেন। এই বক্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখানে সেলিম বলতে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কথাই উল্লেখ করেছেন হুমায়ুন। এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আদর্শের লড়াই আলাদা বিষয়, কিন্তু কোনো ব্যক্তি যদি সৎ ও লড়াকু হন তাকে সমর্থন করতেই পারি। তার এই মন্তব্যে স্পষ্ট, দলীয় রাজনীতির বাইরে ব্যক্তিগত সমীকরণেও গুরুত্ব দিচ্ছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য নিছক সৌজন্য নয়, বরং একটি কৌশলগত বার্তা। কারণ ভোটের আগে বিরোধী শিবিরে সম্ভাব্য বোঝাপড়া বা নরম অবস্থানের ইঙ্গিত থাকতে পারে। যদিও সিপিএম এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে বড় প্রতিক্রিয়া দেওয়া হয়নি। দলের এক নেতা বলেন, আমাদের লড়াই আদর্শের ভিত্তিতে, ব্যক্তি সমর্থনের প্রশ্ন নেই। তৃণমূল শিবির অবশ্য কটাক্ষ করেছে। তাদের দাবি, ভোটের আগে প্রাসঙ্গিক থাকতে এ ধরনের মন্তব্য করা হচ্ছে। বিজেপির বক্তব্য, বিরোধীদের ভেতরে বিভ্রান্তি ও নেতৃত্ব সংকটের ফলেই এমন কথা শোনা যাচ্ছে। হুমায়ুনের সাম্প্রতিক একাধিক মন্তব্যেই দেখা যাচ্ছে তিনি প্রচলিত রাজনৈতিক সীমারেখার বাইরে গিয়ে অবস্থান নিচ্ছেন। কখনো কংগ্রেস নেতৃত্বের সমর্থনের কথা, কখনো আবার সিপিএম এর নেতার প্রশংসা। এসব মিলিয়ে জল্পনা বাড়ছে। সব মিলিয়ে ব্যক্তি সেলিম প্রসঙ্গে হুমায়ুনের মন্তব্যে ভোটের আগে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখছেন অনেকে। যদিও বাস্তবে তার কতটা প্রভাব পড়বে তা সময়ই বলবে। এসআইআর শুনানিতে আতঙ্ক, ডানকুনিতে বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যে উত্তেজনার আবহের মধ্যে ডানকুনিতে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত শুনানিতে একাধিকবার হাজিরার নোটিশ পেয়ে মানসিক চাপে ছিলেন তিনি। পরিবারের দাবি, কয়েক দফা শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই তিনি আতঙ্কিত ছিলেন। সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও নাম বাদ পড়তে পারে, এই আশঙ্কায় মানসিকভাবে ভেঙে পড়েন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, এসআইআর প্রক্রিয়া এমনভাবে পরিচালিত হচ্ছে যাতে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হচ্ছে। তারা দাবি করছে, বয়স্ক ও সাধারণ ভোটারদের বারবার ডেকে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, নিয়ম মেনেই নোটিশ পাঠানো হয়েছে। কোনো নাগরিকের নাম নিয়ে আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে আইন অনুযায়ী শুনানি করতেই হয়। কর্মকর্তারা জানান, কাউকে আতঙ্কিত করার উদ্দেশ্য নেই, সমস্ত প্রক্রিয়া স্বচ্ছ ও বিধিসম্মত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল বিষয়ে স্বচ্ছতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যের অভাবেই অনেক সময় বিভ্রান্তি ছড়ায়। ফলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিরও দায়িত্ব রয়েছে মানুষকে সঠিকভাবে বোঝানোর। ডানকুনির এই ঘটনা স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমেছে। পরিবারের তরফে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে জেলা প্রশাসন রিপোর্ট তলব করেছে বলেও জানা গেছে। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে ডানকুনির সেই ঘটনা তাকে আরও বাড়িয়ে দিল। এখন নজর, প্রশাসন কিভাবে পরিস্থিতি সামাল দেয় এবং ভবিষ্যতে যাতে এমন আতঙ্ক না ছড়ায় তার জন্য কি পদক্ষেপ নেয়। মমতা সরকারকে রুখতে বিজেপির মেগা প্ল্যান, রথযাত্রা ও ব্রিগেড প্রস্তুতি। বিধানসভা ভোটের আগে বাংলায় আক্রমণাত্মক মেজাজে বিজেপি। লক্ষ্য একটাই, মমতা সরকারকে সরিয়ে নবান্ন দখল। সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে মেগা প্ল্যান নিয়েছে গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর, খুব শীঘ্রই রাজ্যে একাধিক রথযাত্রা ও কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল সমাবেশের প্রস্তুতি চলছে। বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক শুরু করে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক সভায় জানিয়ে দিয়েছেন, এই লড়াই শুধু নির্বাচনী নয়, গণতন্ত্র রক্ষার লড়াই। তার দাবি, রাজ্যে প্রশাসনিক পক্ষপাত ও দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে রথযাত্রার পরিকল্পনা। দলীয় সূত্রে আরও জানা যাচ্ছে, রথযাত্রার মাধ্যমে বুথ স্তরে কর্মীদের সক্রিয় করা এবং গ্রামাঞ্চলে জনসংযোগ বাড়ানোই মূল লক্ষ্য। প্রতিটি জেলায় নির্দিষ্ট রুট ম্যাপ তৈরি করা হচ্ছে। পাশাপাশি ব্রিগেড সমাবেশকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চায় বিজেপি। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব, সম্ভবত নরেন্দ্র মোদী বা অমিত শাহ উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিগেড সমাবেশ বাংলার রাজনীতিতে প্রতীকী গুরুত্ব বহন করে। অতীতে শাসক ও বিরোধী উভয় শিবিরই এই মঞ্চে শক্তি প্রদর্শন করেছে। ফলে ভোটের আগে ব্রিগেডে ভিড় টানতে পারলে তা কর্মীদের মনোবল বাড়াবে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই পরিকল্পনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, রথযাত্রা করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না, উন্নয়নই শেষ কথা বলবে। শাসক দলের দাবি, বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপি এবার আগেভাগেই মাঠে নেমে সংগঠনকে চাঙ্গা করতে চাইছে। রথযাত্রা ও ব্রিগেড, এই দুই কৌশলের মাধ্যমে রাজ্য জুড়ে নিজেদের উপস্থিতি জোরালো করতে চাইছে গেরুয়া শিবির। এখন দেখার, এই মেগা প্ল্যান ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলে। 18 তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের। বিধানসভা নির্বাচনের আগে বাম শিবিরে জোট সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি করেছেন, 18 তারিখের মধ্যেই আসন রফা চূড়ান্ত করতে হবে। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন, বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবেই নির্বাচন লড়বে। শরিক দলগুলির সঙ্গে আলোচনা ইতিমধ্যেই অনেক দূর এগিয়েছে। তিনি ইঙ্গিত দেন, আসন ভাগাভাগি নিয়ে বড় কোনো জোট নেই।
এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তা মিটে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বামেদের কাছে এবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকটি নির্বাচনে ধারাবাহিকভাবে দুর্বল ফলাফলের পর সংগঠন পুনর্গঠনের চ্যালেঞ্জ রয়েছে। তাই আগেভাগে আসন রফা চূড়ান্ত করে প্রার্থী ঘোষণা করলে কর্মীদের মধ্যে স্পষ্ট বার্তা যাবে। বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গেছে। বিশেষ করে তরুণ প্রার্থী ও নতুন মুখকে সামনে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি কয়েকটি স্পর্শকাতর আসরে কৌশলগত সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তৃণমূল ও বিজেপি দুই শিবিরই বামেদের এই উদ্যোগকে কটাক্ষ করেছে। তাদের দাবি, আসন রফা করলেই জনসমর্থন ফিরে আসে না। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে সংগঠিত ও দ্রুত সিদ্ধান্ত বামেদের জন্য ইতিবাচক বার্তা হতে পারে। সব মিলিয়ে 18 তারিখের ডেডলাইন ঘিরে এখন নজর রাজনৈতিক মহলের। নির্দিষ্ট সময়ের মধ্যে আসন রফা চূড়ান্ত হলে বামেদের নির্বাচনী প্রচার নতুন গতি পেতে পারে। তৃণমূল নেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, অডিও পোস্ট করে সরব শুভেন্দু। রাজ্যে ফের রাজনৈতিক বিতর্ক। এক তৃণমূল নেতার বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপ পোস্ট করে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অডিওটি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দুর দাবি, এই অডিও ক্লিপে শাসক দলের এক নেতার বিরুদ্ধে হুমকি ও হেনস্থার ইঙ্গিত স্পষ্ট। তিনি বলেন, বাংলার আইনের শাসন নেই, বিরোধী কর্মীদের ভয় দেখানো হচ্ছে। তার অভিযোগ, প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। বিজেপি সূত্রে জানানো হয়েছে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হতে পারে। পাশাপাশি রাজ্যপাল ও নির্বাচন কমিশনের কাছেও বিষয়টি তুলে ধরার ইঙ্গিত দিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। তাদের দাবি, ভোটের আগে বিরোধীদের দমন করতেই এ ধরনের ঘটনা ঘটছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। দলের এক মুখপাত্র বলেন, এটি সম্পাদিত বা বিকৃত অডিও হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রয়োজনে ফরেনসিক তদন্তের দাবিও তুলেছে তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে অডিও বা ভিডিও ফাঁস হওয়া এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। এই ধরনের অভিযোগ প্রত্যাঘাতে রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে পড়ে। সব মিলিয়ে অডিও পোস্ট ঘিরে শুরু হওয়া এই বিতর্ক নির্বাচনের আগে নতুন ইস্যু তৈরি করলো। এখন দেখার, তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বিষয়টি কোন দিকে গড়ায়। আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় পিছল চার্জ গঠন প্রক্রিয়া। আরজিকর সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় আবারও পিছিয়ে গেল চার্জ গঠনের প্রক্রিয়া। আদালতের নির্ধারিত শুনানির দিনেও আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন সম্ভব হয়নি বলে জানা গেছে। ফলে মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠছে। এই মামলায় সরকারি অর্থের অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই একাধিক নথি জমা দিয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্ন আইন আপত্তি তোলা হয়েছে, যার জেরে শুনানি বারবার পিছোচ্ছে। আদালত সূত্রে খবর, নথিপত্র খতিয়ে দেখা এবং কিছু কারিগরি বিষয়ে স্পষ্টতা আনার প্রয়োজন রয়েছে। সেই কারণেই চার্জ গঠন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের নাম জড়িত থাকায় মামলার গতি স্লথ হচ্ছে। তাদের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করা উচিত। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীদের বক্তব্য, আইন মেনেই প্রক্রিয়া চলছে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যায় না। আইন বিশেষজ্ঞদের মতে, আর্থিক দুর্নীতির মামলায় বিপুল নথি ও আর্থিক লেনদেনের হিসাব খতিয়ে দেখতে সময় লাগে। ফলে চার্জ গঠন পিছলে অস্বাভাবিক নয়, তবে দীর্ঘসূত্রিতা জনমনে সন্দেহ তৈরি করতে পারে। সব মিলিয়ে আরজিকর মামলার চার্জ গঠন পিছিয়ে যাওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন নজর পরবর্তী শুনানিতে কি সিদ্ধান্ত হয় এবং তদন্ত কত দ্রুত। এসআইআর হিয়ারিং এর শেষ বেলায় কমিশনের বড় ঘোষণা, বাদ যাচ্ছে একাধিক নাম। ভোটের আগে চলা এসআইআর প্রক্রিয়া শেষ পর্বে এসে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, শুনানির পর প্রাথমিক তালিকা থেকে একাধিক নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পরই রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যেসব ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র জমা পড়েনি বা যাচাইয়ে অসঙ্গতি মিলেছে, সেসব নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকা স্বচ্ছ ও নির্ভুল রাখা আমাদের সাংবিধানিক দায়িত্ব। কোনো ভুয়ো বা অযাচিত নাম রাখা যাবে না। এসআইআর প্রক্রিয়ার সময় বহু জায়গা থেকে অভিযোগ উঠেছিল, কারো নাম হঠাৎ বাদ পড়ছে, আবার কারো বিরুদ্ধে আপত্তি জানানো হচ্ছে। শেষ বেলার শুনানিতে বহু মানুষ প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হন, কিন্তু কমিশন স্পষ্ট করে দিয়েছে, নথির ঘাটতি বা তথ্যের গরমিল থাকলে নিয়ম মেনেই নাম বাদ দেওয়া হবে। রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। বিরোধী দলগুলির একাংশের দাবি, এই প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা অভিযোগ করেছে, অনেক প্রকৃত ভোটারকে হয়রানির মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, কমিশনের উচিত নিরপেক্ষভাবে বিষয়টি দেখা এবং কোনো রাজনৈতিক
প্রভাব মুক্ত সিদ্ধান্ত নেওয়া। বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় অসঙ্গতি ছিল। তাদের মতে এই সংশোধন প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয়। এক বিজেপি নেতা বলেন, ভোটার তালিকা পরিষ্কার না হলে গণতন্ত্র দুর্বল হয়। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বাদ পড়া নামের তালিকা সংশ্লিষ্ট জেলাগুলিতে পাঠানো হবে। প্রয়োজনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপিল করার সুযোগও থাকতে পারে। কমিশন জানিয়েছে, সব প্রক্রিয়ায় আইনি কাঠামোর মধ্যে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে ভোটার তালিকা সংশোধন অত্যন্ত সংবেদনশীল বিষয়। একদিকে সঠিক তালিকা প্রয়োজন, অন্যদিকে প্রকৃত ভোটার যেন বাদ না পড়েন। এই ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে এসআইআর শুনানির শেষ বেলায় কমিশনের এই বড় ঘোষণা নির্বাচনের আবহে নতুন মাত্রা যোগ করলো। এখন নজর বাদ পড়া নাম নিয়ে কতটা বিতর্ক বাড়ে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজনৈতিক প্রতিক্রিয়া কোন দিকে যায়। প্রিয়জনকে হারালেন শেখ হাসিনা, শেষ দর্শনও হলো না। বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়া। প্রিয়জনের মৃত্যুতে শোকাহত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ঘনিষ্ঠ এক আত্মীয়ের প্রয়াণের খবর পেলেও শেষবারের মতো মুখ দেখার সুযোগ পাননি তিনি। সূত্রের দাবি, আকস্মিক শারীরিক অসুস্থতার কারণে ওই আত্মীয়ের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে বিদেশে চিকিৎসাধীন অবস্থায়। পরিস্থিতির দ্রুত অবনতির ফলে পরিবারের অনেকেই শেষ সময় উপস্থিত থাকতে পারেননি। শেখ হাসিনাও বিভিন্ন কর্মসূচি ও নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে পৌঁছতে পারেনি বলে জানা যায়। আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহল জানিয়েছে, খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা। পরিবারের সদস্যদের মধ্যে ফোনে কথা বলেন এবং সমবেদনা জানান। দলীয় কর্মীদেরও সংযত থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু ঝড়ঝাপটা সামলেছেন শেখ হাসিনা। ব্যক্তিগত শোকের মাঝেও দায়িত্ব সামলানোর নজির রয়েছে তার। তবে ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেই জানিয়েছেন দলের এক নেতা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও শোক বার্তা এসেছে বিভিন্ন মহল থেকে। বিরোধী দলগুলিও সমবেদনা জানিয়েছে। একাধিক নেতা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার রাজনীতি শেখ হাসিনা এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ব্যক্তিগত শোকের এই মুহূর্তে রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিক সহমর্মিতাই সামনে এসেছে। সব মিলিয়ে প্রিয়জনকে শেষবারের মতো দেখতে না পারার বেদনা যে কতটা গভীর তা অনুধাবন করেছেন অনেকেই। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এই ব্যক্তিগত ক্ষতি শেখ হাসিনার জীবনে এক গুরুত্বপূর্ণ বড় শূন্যতা তৈরি। মালদহে জয়ের অনিশ্চয়তা, জোড়া আসনে প্রার্থী মৌসম নূর। মালদহের রাজনৈতিক সমীকরণে নতুন জল্পনা। জয়ের অনিশ্চয়তা কাটাতেই কি জোড়া আসনে প্রার্থী হতে পারেন মৌসম নূর? জেলার রাজনীতিতে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। দলীয় সূত্রে ইঙ্গিত, মালদহের একটি নির্দিষ্ট আসনের লড়াই কঠিন হতে পারে বলে সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। সেই কারণেই বিকল্প কৌশল হিসেবে জোড়া আসনে প্রার্থী করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। মৌসম নূর দীর্ঘদিন ধরে মালদহ রাজনীতির পরিচিত মুখ। একসময় কংগ্রেস থাকলেও পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং জেলা সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় সংগঠনে তার প্রভাব রয়েছে বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। বিশ্লেষকের মতে, মালদহ ঐতিহাসিকভাবেই ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। ফলে কোনো একটি আসনে অনিশ্চয়তা থাকলে জোড়া আসনে প্রার্থী হওয়ার কৌশল নতুন নয়, এতে ঝুঁকি কমানো যায়। তৃণমূল শিবিরের একাংশ বলছে, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, যেখানে নেতৃত্ব নির্দেশ দেবে সেখানেই লড়বেন মৌসম। অন্যদিকে বিরোধীরা কটাক্ষ করে বলছে, আত্মবিশ্বাস থাকলে জোড়া আসনের প্রয়োজন পড়ে না। রাজনৈতিক মহলের মতে, জোড়া আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা মানেই দুর্বলতা নয়, বরং তা কৌশলগত সিদ্ধান্তও হতে পারে। বিশেষ করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জেলায় এমন পদক্ষেপ অস্বাভাবিক নয়। সব মিলিয়ে মৌসম নূর আদৌ জোড়া আসনে লড়বেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার। তবে এই জল্পনা মালদহের নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে।